দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি অর্থনৈতিক সংকট এবং আগামীর বাজেট। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আজকে যে প্রেক্ষাপটে আলোচনা করব অর্থনৈতিক সংকট এবং আগামীর বাজেট। বর্তমান অর্থনৈতিক সংকটের মূল কারণগুলো কি দেখছেন এবং বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে আছে? জি দেখুন, যে অর্থনৈতিক সংকট তো আমরা অন্তর্বর্তী সরকার যখন এসেছিল তখন অন্তর্বর্তী সরকার আপনার উত্তরাধিকার সূত্রে সংকট পেয়েছিল। আবার যখন রাজনৈতিক সরকার এখন আসলো, রাজনৈতিক সরকার উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক সংকট পেল। এখন বিষয়টা হলো যে অন্তর্বর্তী সরকারের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট নিরসনে তারা কিছু সংস্কার কাজ চালিয়ে গিয়েছিল এবং সেটা করেছিল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। যেন পৃথিবীর অনেক দেশই এই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছে। যেরকম ভিয়েতনামের দয়ময় সংস্কার হয়েছিল 1986 সালের দিকে, তারা ওই সংস্কার দিয়ে এগিয়ে গেছে। এখন অর্থনৈতিক যে বৈশ্বিক যে সংকট চলছে সেই সংকটের সাথে বাংলাদেশের সংকটও কিন্তু এখন একীভূত হয়ে গেছে। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক যে সংকটগুলো, সেই সংকটগুলো তো আসলে সবার কাছেই এখন মানে দৃষ্টিগোচর হয়ে গেছে এবং এটা দেখা যাচ্ছে। আপনার উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, আপনার কর্মসংস্থান হচ্ছে না, বেকার মানুষের সংখ্যা বাড়ছে, জ্বালানির নিশ্চয়তা পাচ্ছি না, বিদ্যুতের নিশ্চয়তা পাচ্ছি না, গ্যাসের নিশ্চয়তা পাচ্ছি না। সুতরাং শিল্পায়নের নিশ্চয়তা এটার উপরে নির্ভর করছে, তাই না? সুতরাং এটার সাথে যেটা হচ্ছে যে বিনিয়োগ বাড়ছে না, সেটা দেশি বিনিয়োগ হোক আর প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হোক। এই যে বিনিয়োগ বাড়ছে না, এই বিনিয়োগ যে না বাড়ার কারণে অর্থনীতি দিনে 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 আপনার সংকটের দিকে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না। তাহলে একটা অর্থনীতিতে আপনার কর্মসংস্থানটা খুব জরুরি, কারণ কর্মসংস্থান না হলে, কর্মসংস্থান শুধু অর্থনৈতিক সমস্যা না, এটা একটা রাজনৈতিক সংকট, এটা একটা সামাজিক সংকট, এটা একটা নৈতিক সংকট। তাহলে এই তিন সংকট থেকেই কিন্তু আপনার অনেক বড় ধরনের একটা সংকট তৈরি হয় একটা অর্থনীতিতে, একটা রাষ্ট্রে। সুতরাং আপনার সামাজিক অপরাধ বেড়ে যায় এবং সরকারের পরিচালন ব্যয় বেড়ে যায়, তাই না, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে আমার কর্মসংস্থানের দিকে এখন নজর দিতে হবে, আমার বিনিয়োগের দিকে নজর দিতে হবে, আমার জ্বালানির নিশ্চয়তা দিতে হবে। এবং এইটার সাথে কিন্তু আবার অ্যাড হয়েছে, যোগ হয়েছে কোনটা, যে কৃষিখাতে যে উৎপাদন ব্যাহত হচ্ছে। আজকে যে আপনার সিলেট অঞ্চলে যে হাওড় অঞ্চলে যে ক্ষতিগ্রস্ত মানে ক্ষতি হলো, ধান উৎপাদন, ধান উঠানো গেল না, এইটার তো একটা প্রভাব রয়েছে। তাহলে খাদ্যেরও একটা অনিশ্চয়তার ভিতরে আমরা সামনের দিনে আমরা দেখতে পাবো। তাহলে খাদ্যের অনিশ্চয়তাও যোগ হয়ে গেল। তাহলে আমার কাছে মনে হয়েছে যে, এবং এটা সত্য এবং বাস্তব, যে অর্থনীতি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছে, বহুমাত্রিক সংকটের ভিতরে পড়ে গেছে। এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য এখন সামনে বাজেট, তাই না? নতুন সরকার আসলো, নতুন সরকার সামনে বাজেট ঘোষণা করবে এবং তারা বাজেট নিয়ে কাজ করছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যে বাজেট সামনে করা হচ্ছে সেই বাজেট হচ্ছে যে মানে আমরা কিন্তু যেটা এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ব্যয়ের আওতা বাড়ানো হচ্ছে, ব্যয়ের খাত বাড়ানো হচ্ছে, সামাজিক সুরক্ষা খাতগুলো বাড়ানো হচ্ছে, গুড সাইড, এটা এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার চ্যালেঞ্জ কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমার রাজস্ব আয় কোথায়? সেই রাজস্ব আয় কি আমি লক্ষ্য পূরণ করতে পারবো? 7 লাখ কোটি টাকার কাছাকাছি যে রাজস্ব আয়, সেটাকে আমি লক্ষ্য পূরণ করতে পারবো কিনা? এবং সেই লক্ষ্য পূরণ করতে যদি আমি ব্যর্থ হই, তাহলে আজকে যে আমি লক্ষ্য নিয়েছি, ব্যয়ের যে লক্ষ্যমাত্রা নিয়েছি, সেই ব্যয়ের লক্ষ্যমাত্রা আমি পূরণ করতে পারবো না। তাহলে আমার কি হবে? জনপ্রত্যাশা পূরণ হবে না, জন আকাঙ্ক্ষা পূরণ হবে না, জনকল্যাণমূলক বাজেটও হবে না, তাই না? তখন মানুষ আলোচনা করতে থাকবে, জনগণ। এক দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন যে বাজেটে যে আজকে যে আমরা রাজস্ব খাত থেকে যে আমরা রাজস্ব আয় বাড়াবো, সেই যে পরিকল্পনাগুলো হয়তো এখন নেওয়া হচ্ছে, হঠাৎ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সম্পদ কর থেকে আমরা কর বাড়াবো, তারপরে হচ্ছে যে গ্রাম অঞ্চল থেকে আমরা ভ্যাট বাড়াবো, গ্রামগঞ্জে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আমরা ভ্যাট বাড়াবো, ভালো কথা। কিন্তু কথা হলো যে আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করার যখন আয় করার একটা উদ্দেশ্য থাকবে, প্রথমে তো আপনাকে ব্যয় করতে হবে। আমি যে
আজকে ঢাকা শহর থেকে এখন সন্দ্বীপ এবং হাতিয়ায় যে আপনার কে ভ্যাট দিল এটা মনিটরিং করা সম্ভব না একজনের পক্ষে। এটা আয় থেকে ব্যয় বেশি হবে সরকারের, তাই না? সুতরাং আমার এখন সামনের দিনে এখন যেটা করতে হবে, আমার মানে সরকারের কিছু পরিচালন ব্যয় বাড়বে, আমার ইউনিট অফিস থাকবে, এনবিআর এর ইউনিট অফিস উপজেলা লেভেলে থাকবে, জেলা পর্যায়ে থাকবে, আপনার লজিস্টিক সাপোর্ট থাকতে হবে, আপনার পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকতে হবে। এরপরে তো আপনি সেই সুবিধাগুলো ধীরে 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 পেতে শুরু করবেন। তাহলে আপনি হঠাৎ করে আমি 2026-27 অর্থ বছরে আমি বলছি যে আমি রাজস্ব আহরণ বাড়াবো, কারণ বাড়াতে পারবো, কারণ হচ্ছে আমি ভ্যাট আহরণ করতেছি আমি গ্রাম অঞ্চল থেকে, কিন্তু এটা তো রাতারাতি সম্ভব না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রাজস্ব আহরণ কখনো এটা ইনস্ট্যান্ট এটা ফলাফল বয়ে আনে না, যে কৌশল আপনি হাতে নেন না কেন, এবং এটা কখনো বিগ পুশ দিয়ে হঠাৎ করে রাজস্ব আয় বাড়ে না। সুতরাং সরকার যে কর্মকৌশল হাতে নিয়েছে সেটা ধীরে 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 হয়তো সামনের দিনে আমরা 5 বছর পরে এটা ফলাফল পাবো, তবে এখন থেকে এটা শুরু করতে হবে, তো শুরু করুক। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ে মানে মানে এখানে তো সব শ্রেণীর মানুষই এইটার প্রভাব মানে ফল ভোগ করতেছে, উচ্চ মূল্যস্ফীতির ফল ভোগ করছে। এখন মূল্যস্ফীতি বাংলাদেশে তো এখন 6 কোটির কাছাকাছি মানুষ এখন দরিদ্র হয়ে পড়েছে। বিশ্বব্যাংক প্রতিবেদন দিয়েছে, বা এখন জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এটার প্রভাবও তো আপনার সামনের দিনে 2-2.5 লাখ 2 কোটি টাকা 2 কোটি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এই যে মানুষ দিনে দিনে যে দরিদ্র হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আসলে কিভাবে উদ্ধার করব? কারণ দরিদ্র মানুষের উদ্ধার করার একমাত্র উপায় তার তো আয় বাড়াতে হবে, তাই না? এখন আমি হয়তো তাকে আমি 2500 টাকা করে দিলাম, কিন্তু তার খরচ আছে তো 4000-5000 টাকা। তাহলে আমি 2500 টাকা দিলে তো তার আমার জীবনমান উন্নয়ন হচ্ছে না। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে দেখেন যে বাংলাদেশের সব মানুষকেই আপনার হয়তো আমরা স্বল্প মেয়াদী আমরা সাপোর্ট দিব, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতরে যেটা আনা উচিত, সব মানুষকে কাজের সাথে সম্পৃক্ত করা উচিত, কর্মের সাথে দেখা সম্পৃক্ত যাচ্ছে করা উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সবথেকে বেশি খারাপ অবস্থায় আছে সাধারণ জনগণ যারা, তো এদের এক্ষেত্রে প্রতিকারের উপায় কি হতে পারে? দেখেন যে এখন যে কথাটা বলতেছিলাম যে আমাদের তো এখন মূল্যস্ফীতি মানে উচ্চ মূল্যস্ফীতি তো বিরাজমান, এটা অনেক দিন থেকেই, এটাকে কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না। কিন্তু আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু এখানে তো পলিসি কনফ্লিক্ট রয়েছে, সরকারের যে নীতি গ্রহণ করছে সেই নীতির ভিতরে সাংঘর্ষিক রয়েছে। কারণ আপনি যখন রাজস্ব আয় সংরক্ষণে, ওই কথাটাই বলতে চাচ্ছিলাম, রাজস্ব আয় সংগ্রহে যদি আপনি পরোক্ষ করের উপরে নির্ভরশীল হয়ে যান, হঠাৎ করে যদি আপনি ডালের আমদানি শুল্ক বাড়িয়ে দেন, সোলার আমদানি শুল্ক বাড়িয়ে দেন, তেলের আমদানি শুল্ক বাড়িয়ে দেন, তাহলে এই শুল্কটা অতিরিক্ত শুল্ক বহন করবে কে? ওই যে দরিদ্র মানুষ, সব শ্রেণীর মানুষই বহন করবে, তাই না? এর ভিতরে তো দরিদ্র মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, স্বল্প আয়ের মানুষ রয়েছে। আপনি দেখা যাচ্ছে আয়ের থেকে ব্যয় অনেক গুণে বেড়ে বেশি। আচ্ছা, যাচ্ছে। আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছেন একদিকে, হ্যাঁ আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি, মনিটারি পলিসিতে বলছেন, বাজেটে বলছেন, কিন্তু আপনি বলছেন যে আমি ব্যাংক ব্যবস্থা থেকে বাজেট ঘাটতি পূরণ করার জন্য ব্যাংক ব্যবস্থা থেকে আমি ঋণ গ্রহণ করব। তাহলে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করলে মূল্যস্ফীতি কমে না, ঠিক আছে? এটা মূল্যস্ফীতির উপরে মূল্যস্ফীতি আপনার বেড়ে যায়। সুতরাং আমরা বলছি এক, কিন্তু আমার পলিসিগত আমার সাংঘর্ষিক রয়েছে। এই পলিসিগত যে সাংঘর্ষিকটা, এখান থেকে আমাদেরকে এখন বের হয়ে আসতে হবে। এবং সামনের বাজেটে নিশ্চয়ই অনেক যে চ্যালেঞ্জগুলো রয়েছে সামনের বাজেটে, সেটা হচ্ছে সামনের বাজেটের আপনার অধিকাংশ টাকা আপনার ব্যয় করতে হবে পরিচালন ব্যয়, অধিকাংশ টাকা ব্যয় করতে হবে ঋণ পরিশোধ এবং ঋণ বাবদ যে সুদ রয়েছে, ঋণ বাবদ ব্যয় করতে হবে। সামনের বাজেটে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার রাজস্ব আয় তো কম, তাই না? তাহলে এই রাজস্ব আয় কম, তাহলে বাজেট ঘাটতি আপনি পূরণ করবেন কোন সোর্স থেকে, কোন উৎস থেকে, সেটাও একটা চ্যালেঞ্জ রয়েছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনের বাজেট এমন হওয়া উচিত যে আপনার প্রবৃদ্ধি ফোকাস বাজেট থেকে আমরা বের হয়ে আমার সাধারণ মানুষকে টেনে তোলার ব্যবস্থা করতে হবে সামনের বাজেটের মাধ্যম দিয়ে। এবং আরেকটা কথা হলো যে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, সে 2030 সালের ভিতরে 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের যেটা হয়, এখনো শিক্ষা খাতে জিডিপির ব্যয় হয় 2% কাছাকাছি, তাই না? তাহলে শিক্ষা খাতে তো এখন আমরা 5% ব্যয় করার সক্ষমতা এখন আমরা রাখি না। আমরা আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শকের অভিযোগ নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মাজেদুল হক, আমি জানতে চাই অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার উপায় আসলে কি হতে পারে? দেখেন, অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে নানা উপায় আছে।
নানা কর্মকৌশল হাতে নিতে হবে, যেহেতু অনেক লম্বা সময় লম্বা ধরে সময়ে, নানামুখী হ্যাঁ। সংকট এবং দিয়ে যাচ্ছে। যে সমস্ত দেশগুলো সংকটে ছিল তারা কিভাবে, দেখেন 2008 সালে গ্রিস অর্থনৈতিক সংকটে পড়েছিল। সেই গ্রিস কিন্তু বের হয়ে আসছিল। যখন 2008 সালে গ্রিস অর্থনৈতিক সংকটে পড়েছিল তখন গ্রিসে 64টা ব্যাংক ছিল। তখন গ্রিসে খেলাপি ঋণ ছিল 50%। সেই 64টা ব্যাংক থেকে এখন কিন্তু গ্রিসের ব্যাংক 3 থেকে 4টা ব্যাংক, এবং খেলাপি ঋণের হার হচ্ছে 3%। সুতরাং তারা একটা বিগ পুশ করেছিল, সংস্কারে একটা বিগ পুশ দিয়েছিল। বাংলাদেশে যেটা করতে হবে, বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে বিগ পুশ দিতে হবে একটা। এখানে রাজনীতির ঊর্ধ্বে রেখে আপনাকে সংস্কার কাজ চালিয়ে যেতে হবে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে গ্রিসের যে সমস্যাগুলো ছিল ওই সময়টা, সে ঋণ নির্ভর প্রবৃদ্ধির কারণে গ্রিস থমকে গেছিল, সংকটে পড়ে গেছিল। বাংলাদেশেও কিন্তু এখন ঋণ নির্ভর প্রবৃদ্ধি এখনো চলমান রয়েছে। গ্রিসে ওই সময় কি হয়েছিল, সামাজিক ব্যয় বাড়িয়ে দিয়েছিল অপ্রত্যাশিতভাবে। বাংলাদেশেও কিন্তু এখন সামাজিক ব্যয় বাড়ানোর আমরা প্ল্যান করছি, কিন্তু দেখেন গ্রিসে যেভাবে ব্যয় বেড়েছিল 2008 সালে আগে, সেইভাবে আয় বাড়ে নাই, এই জন্য সে দেউলিয়া হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি ঠিক ওই পর্যায়ে রয়েছে। এখন থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আয় এবং ব্যয়, আগে আমার আয়ের খাত নিশ্চিত করতে হবে, তারপরে ব্যয় করব। এবং আয়ের খাত এমনভাবে নিশ্চিত করবো যেন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষের উপরে যেন প্রভাব না পড়ে, চাপ না পড়ে, আমাদেরকে সুরক্ষা অবশ্যই দিতে হবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে যে কর ফাঁকির পরিমাণ রয়েছে, সেই কর ফাঁকির পরিমাণ যদি আমি বের করতে পারি প্রতি বছর, তাদেরকে যদি আমি আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু রাজস্ব আয় বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। আরেকটা, বাংলাদেশে সবথেকে প্রতি বছর বাজেটের সময় যে পরিকল্পনা করা হয়, যে কালো টাকা সাদা করার একটা পরিকল্পনা করা হয়, কিন্তু কালো টাকা সাদা করার পরিকল্পনা যেটা করা হয় সেটা কিন্তু আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা একটা বৈষম্য, এবং এটা করলে রেগুলার ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিতে আপনার উৎসাহী হয় না। কালো টাকা সাদা করলে যেটা হয়, যারা কালো টাকা সাদা করতে আসে তাদেরকে 10% হারে ট্যাক্স দিতে হয়, আর রেগুলার ট্যাক্স পেয়াররা দেয় 30% হারে। সুতরাং এটা একটা সাংঘর্ষিক, এটা একটা বৈষম্য। সুতরাং এই সিদ্ধান্ত থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকার যখন করেছিল ওই সিদ্ধান্তটা, তখন আমরা এটা আলোচনা করার পরে আবার এটাকে রহিত করছি। আরেকটা হলো যে কর অবকাশ সুবিধা। সরকার বলছে যে আমি ট্যাক্স ফ্যাসিলিটিস দিব না, আমি কর অবকাশ সুবিধা দিব না, কিন্তু বিষয়টা হলো কিছু কিছু খাতে কর অবকাশ সুবিধা আপনাকে রাখতেই হবে। যেরকম এখন কৃষি খাতে কর অবকাশ সুবিধা আপনি দিতে পারেন, শিল্পায়নের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দিতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে নয়। কর অবকাশ সুবিধা আমি কোথায় দিব সেটাকে আমাকে কিন্তু মানে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করে আমি ওই সুবিধাগুলো ওই সমস্ত খাতে আমি দিব। অ্যাসেসমেন্ট না করে আগে যেরকম 32 টাকাতে কর অবকাশ সুবিধা দেওয়া হতো, তাই না? সুতরাং আমাদেরকে আসলে কিছু কিছু ভুল সিদ্ধান্ত আছে, সেই ভুল সিদ্ধান্ত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা বড় বিষয় হলো যে আমরা যে প্রকল্পগুলো গ্রহণ করব সেই প্রকল্পগুলো খুব যাচাই বাছাই করে প্রকল্প গ্রহণ করব। প্রকল্পগুলো থেকে যেন আমার এক্সপেক্টেড রিটার্ন আসে, ইকোনমিক রিটার্ন আসে, ইকোনমিক বেনিফিট আসে, সেখানে যেন কর্মসংস্থান হয়, সেখানে যেন আপনার যে প্রকল্পগুলো হাতে নিব সেই প্রকল্পগুলো হচ্ছে জনবান্ধব, মানে জনগণ যেন বেশি পরিমাণে সম্পৃক্ত থাকে, জনগণ যেন ব্যবহার করতে পারে প্রকল্পগুলো বেশি। তাহলে আমরা কিছু প্রকল্প আগে হাতে নিয়েছি, যে আমরা রেল স্টেশন করেছি, খুলনা অঞ্চলে একটা রেল স্টেশন করা হয়েছে, সেখানে ট্রেন থামে না, সেই রেল স্টেশন কিন্তু বন্ধ আছে 2 বছর 3 বছর ধরে বন্ধ। তাহলে সেখান থেকে আমি জনগণ সুবিধা পাচ্ছে না, ইকোনমিক বেনিফিট আসছে না, রিটার্ন আসতেছে না। সামনের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় যে প্রকল্পগুলো আমরা হাতে নেব, খুব অত্যন্ত সুচারুভাবে, খুব অ্যানালাইসিস করে আমরা প্রকল্পগুলো হাতে নিব। আমাদেরকে রিটার্ন আসতে হবে, কারণ বাংলাদেশ এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। সুতরাং আমাদেরকে সামনের দিনে খুব ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক সংকট থেকে আপনি বের হতে পারবেন না। ব্যাংকিং খাতের কথা যদি বলি, ব্যাংকিং খাতের দুর্বলতা ও খেলাপি ঋণ কিভাবে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গভীর সংকটে আছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত গভীর সংকটে থাকার কারণে অর্থনৈতিক সংকট বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যে আপনার যে 60-62টা যে ব্যাংক রয়েছে তার অর্ধেক ব্যাংক এখন নাজুক অবস্থায় পড়ে রয়েছে, সংকট অবস্থায় পড়ে আছে। 24টা ব্যাংক আপনার মূলধন সংকটে পড়ে আছে। তাহলে এখন আপনার মূলধন সংকটে পড়ে আছে এবং খেলাপি ঋণের দিক থেকে 4র্থতম অবস্থানে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের ব্যাংকিং খাতে যদি আপনি সামনের দিকে এগিয়ে না নিতে পারেন, তাহলে অর্থনীতি কিন্তু মানে দাঁড় করানো কোনোভাবেই সম্ভব না, টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। ব্যাংকিং খাতের সুশাসন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন এবং আপনার যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো দেখেন, রাষ্ট্রায়ত্ত 8টা ব্যাংকের ভিতরে 6টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। সুতরাং এবং ব্যাংকিং খাতে কি হচ্ছে, দিনে দিনে আমরা ট্যাক্স পেয়ারদের মানি সেখানে আমরা মূলধন যোগান দিচ্ছি, এটা তো একটা ভুল সিদ্ধান্ত, এটা করা যাবে না। কারণ হচ্ছে যে আমি ট্যাক্স পেয়ারদের মানি তো আমাকে পরিচালন ব্যয় করতে হবে, আমার বিদেশি ঋণ বাবদ সুদ বাবদ ব্যয় করতে হবে, আমাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়াতে হবে,
আমি যদি মানে খারাপ ব্যাংকগুলোকে যদি আবার সাপোর্ট দিই বছরের পর বছর করের টাকা দিয়ে, তাহলে তো সেখান থেকেও আমার ফলাফল আসতেছে না। কোনো ব্যাংকে তো আমার ভালো অবস্থানে আসতেছে না। অনেকগুলো ব্যাংক মানে 2 দশক ধরে খারাপ অবস্থায় পড়ে আছে, এখনো পর্যন্ত ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? গ্রিস তো ব্যাংকগুলো ব্যাংক খাত ভালো করতে পেরেছে। যে গ্রিসে আপনার একসময় 2008 সালের পরে গ্রিসে ব্যাংকিং খাতে তারল্য সংকট ছিল, সব মানুষ একসাথে টাকা ওঠাতে গেছিল, সেই এটিএম বুথগুলো বন্ধ করে দিয়েছিল শেষ পর্যন্ত। সেই গ্রিস কিন্তু ব্যাংকিংকে সংস্কার করে আজকে কিন্তু ব্যাংক খাত নির্ভর তারা অর্থনীতিতে পরিণত করেছে। তাহলে গ্রিস যদি পারে, আপনার আর্জেন্টিনা যদি পারে, ব্রাজিল যদি পারে, সংকট অনেক দেশেই হয়েছে, শুধু গ্রিসে না, আর্জেন্টিনা হয়েছে, ব্রাজিলে হয়েছে, তাহলে আমরা কেন পারছি না? আমরা হঠাৎ করে আমরা ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স ছিল সেটাকে আমরা আইনে পরিণত করেছি, সেখানে হয়তো একটা ধারা সংযুক্ত করে এটা আমরা নানাভাবে সমালোচিত কেন হয়েছে? আমাদেরকে তো আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, আমাদেরকে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, দলকে নয়। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে দেশের বৃহৎ স্বার্থে আপনাকে ব্যাংকিং খাত সংস্কার হাত দিতে হবে খুবই দ্রুত, এবং এটা দলমত নির্বিশেষে এটা সবাইকে ঝাঁপাই পড়তে হবে সংস্কার কাজে। না হলে অর্থনীতি বাঁচবে না, জনগণের কল্যাণ হবে না, শিল্পায়ন হবে না, কৃষি উন্নয়ন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।